প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে। আপনারা দেখছেন দ্য ভিউজ। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে শুরুতেই আছেন আমাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ একটি আইটি শিক্ষা প্রতিষ্ঠান মেটা ইনফোটেক, সংক্ষেপে যেটিকে আমরা MIT বলি। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, ফাউন্ডার এবং সিইও মাহবুব সিদ্দিক। স্বাগত জানাচ্ছি মাহবুব সিদ্দিক আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ সামি ভাই। আমি টিভিএনকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে থ্যাংক ইউ ফর হোস্টিং। আমি লুকিং ফরওয়ার্ড ফর দিস ডিসকাশন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই আজকে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলবো। যোগাযোগ, এটি পারস্পরিক যোগাযোগ হতে পারে, এটি নিজের সাথে যোগাযোগ হতে পারে, এটি গ্রুপ কমিউনিকেশন হতে পারে, এবং এটি হচ্ছে প্রাত্যহিক যোগাযোগ এবং পাবলিক স্পিকিং। এটি নিয়ে কথা বলবেন আমাদের আজকের অতিথি, এবং আমরা তার কাছে যাব শুরুতেই যে আপনি যদি আমাদেরকে একটু কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু টিপস গুলো কি, মানে আমরা কমিউনিকেশন বলতেই বা আমরা কি বুঝবো? অবশ্যই আমরা সব প্রত্যেকদিন কমিউনিকেশন করি, কিন্তু তারপরেও যদি প্রশ্ন করি কমিউনিকেশনটা আসলে কি? অবশ্যই আমি মনে করি যে আসলে আমরা প্রতিদিন আমরা সবসময় কমিউনিকেশন করতেছি। হ্যাঁ, আমরা হয়তো বা ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন করতেছি, ফ্যামিলির সাথে কমিউনিকেশন করতেছি, যারা পাবলিক স্পিকার তারা হয়তো স্টেজে আমরা অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করতেছি। এবং যেহেতু আমি কর্পোরেট ফিল্ডে লং টাইম, সেখানে দেখা যাচ্ছে আমাদেরকে মিটিং করতে হয়, সেখানে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হয়, সেখানে আমাদের বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে। তো আমি কমিউনিকেশন আসলে ডেফিনেশনটা আমি গুগলে হেল্প নিছি। গুগলের ডেফিনিশনে যেটা আসতেছে, কমিউনিকেশন আসলে সেখানে একটা সেন্ডার থাকবে এবং সেখানে একজন রিসিভার থাকবে। এটা কিন্তু আসলে মানে এখানে শুধু ইটস নট এ ওয়ান ওয়ে। এখানে আপনার একজনের মাধ্যমে একটা কমিউনিকেশন যাচ্ছে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমি আপনার কাছে একটা কমিউনিকেশন পাঠাচ্ছি, আপনি সেটাকে রিসিভ করতেছেন এবং সেটাকে প্রসেস করার পরে সেই কমিউনিকেশনটা ব্যাক হচ্ছে। হ্যাঁ, আসলে কমিউনিকেশনে কিন্তু একটা সাইকেল কাজ করে। হ্যাঁ, এখন এই সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ভালো কমিউনিকেটর হতে চাই, সেটা আমাদের বাচ্চাদের সাথে হোক, সেটা আমাদের ফ্রেন্ডদের সাথে হোক, সেটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে হোক। যেমন আমি লাস্ট কয়েকবার আমরা ইন্টারভিউ নিয়ে অনেক কথা বলছি, কারণ আমার ইনস্টিটিউশনে আমার প্রচুর স্টুডেন্টরা আসে যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যারা ট্রেনিং করে তারা ইন্টারভিউতে যায়। সেখানে কমিউনিকেশনের উপরে আমাকে ব্যাপকভাবে তাদেরকে এই জিনিসগুলো ট্রেন করতে হয় বা কিভাবে গুড কমিউনিকেশন হবে। তো সেখানে আমি যেটা মনে করি ফার্স্ট টিপস হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের কমিউনিকেশনের সাইকেলটা যাতে ক্লিয়ার হয়, সেখানে কমিউনিকেশনটা যাতে একটা ক্লিয়ার, সিম্পল, কনসাইজ কমিউনিকেশন যায়। এবং এখানে আমি আরেকটা জিনিস যেটা মনে করি সেটা হচ্ছে কি, যেখানে প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমনকি আমরা যদি আমাদের কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই বা আমরা যদি কর্পোরেট মিটিংয়ের কথা বলি, যেখানে আমরা কমিউনিকেট করতেছি, আমি সবসময় আমার সাথে যারা কাজ করে তাদেরকে বলি যে তারা মিটিংয়ে যাওয়ার আগে তাদের যাতে নোটটা নিয়ে নেয় যে তারা আসলে কি সাবজেক্ট অনুযায়ী কথা বলবে। তার কারণ হয় কি, অনেক সময় আমরা কথা বলতেছি, কমিউনিকেশন করতেছি, বাট সেখানে আসলে গোল নাই। ফার্স্ট জিনিস ডেফিনেটলি আমাদের সাইকেলটা যাতে কমপ্লিট হয়, সেখানে ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে গোলটা কি। তার কারণ কমিউনিকেশন তো আমরা আসলে ইনফরমেশন সেন্ড করতেছি, সেটা আমরা ওভার দ্য ফোনে হোক, ভার্চুয়ালি হোক বা ফেস টু ফেস আমরা করি। তো কমিউনিকেশন সাইকেল ডেফিনেটলি ইম্পর্টেন্ট, সেখানে গোলটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কমিউনিকেশন অনেক সময় হয় কি যে আমরা অনলি কমিউনিকেশন বলতে মনে করি যে আমরা কথা বলতেছি, এটাই কমিউনিকেশন। হ্যাঁ, অ্যাকর্ডিং টু মেনি রিসার্চ সেখানে বলা হয় যে আসলে ভার্বাল কমিউনিকেশনটা হচ্ছে 10%। হ্যাঁ, এখানে নন ভার্বাল কমিউনিকেশন, এখানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কিভাবে কথা বলতেছি, সেখানে আই কন্ট্যাক্ট হচ্ছে কিনা, সেখানে আমরা ওপেনলি কথা বলতেছি কিনা। বিভিন্ন রকম বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে আপনি অনেকের সাথে দেখবেন যে কথা বলে অনেক মজা পাবেন। হ্যাঁ, সেখানে তো ওপেননেস আছে, সেখানে ওইটা হচ্ছে। আবার অনেক সময় দেখবেন যে আপনার কমিউনিকেশন আসলে সঠিকভাবে হচ্ছে না, রাইট? সুতরাং আমি মনে করি যে কমিউনিকেশনে আমাদের যে ব্যারিয়ারগুলো, হ্যাঁ, সেই ব্যারিয়ারগুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে। এক্সেলেন্ট। এটি প্রিয় দর্শক আপনাদেরকে বলছি, আপনারা টেলিভিশনে আছেন কিংবা ফেসবুকে, আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। কমিউনিকেশন বলতে আমরা পারস্পরিক যোগাযোগ বোঝাচ্ছি। এই যে আমি যদি কাউকে টেলিফোন করি, ওই পাশ থেকে যদি কেউ টেলিফোন রিসিভ করেন, আগে আমার কথা শোনেন, তারপরে তিনি তার উত্তর দেন, এটাই হচ্ছে কমিউনিকেশন। বলা হয় কমিউনিকেশন ইজ এ টু ওয়ে প্রসেস। কিন্তু কখনো কখনো নিজের সাথে নিজে কমিউনিকেশন করা যায়, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। তারপর হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। তারপর আমরা বলতেছি ম্যাস কমিউনিকেশন, গ্রুপ কমিউনিকেশন। এই যে আমরা টেলিভিশনের মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি, এটা হচ্ছে অনেকটা ম্যাস কমিউনিকেশন। আপনি চমৎকার ভাবে পুরো বিষয়গুলো তুলে ধরছিলেন। এই জায়গাটাতে আপনার যেটা, এই যে আপনি বলছেন যে কি কি বিষয় কনসিডার করা উচিত, কিছু বলেছেন যে আমি কমিউনিকেশনের ক্ষেত্রে এফেক্টিভনেসটা থাকতে হবে। আমার কমিউনিকেশনে আমি কি বার্তা দিচ্ছি,
অনেক বেশি বার্তা দিতে গিয়ে মূল বার্তাটাকে হারিয়ে ফেলছি কিনা, এই অ্যাঙ্গেল থেকে যদি আমাদেরকে বলেন মেসেজ দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ভূমিকা রাখবো? হ্যাঁ, এটা আমরা কর্পোরেট মিটিং এ অলওয়েজ কথা বলি, এবং আপনি নিজেও বিভিন্ন স্টেজ বা আপনি যখন অডিয়েন্সের সাথে কথা বলেন, সেখানে যেটা আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমি মনে করি যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কমিউনিকেশন, সেটা হচ্ছে আমাদেরকে উই হ্যাভ টু নো দ্য অডিয়েন্স, আমি কার সাথে কথা বলতেছি। যেমন আমি যখন ট্রেনিং করাই, তখন আমার ট্রেনিং এর প্রথমেই আমি কিন্তু সবার সাথে, আমার স্টুডেন্টদের সাথে একটা কথা বলে নেই। আমি দেখতে চাই যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কোথায়, তাদের কি ধরনের এক্সপার্টিজ আছে, তাদের কোনো আইটি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে কিনা, বা তারা কোন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, কোন এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে। তখন যদি আমি বুঝতে পারি যে তাদের নলেজ বেসটা কোন লেভেলের, রাইট, তাদের অডিয়েন্সকে আমাদেরকে বুঝতে হবে। সেম জিনিস। হ্যাঁ, তো আমি আমার ওয়ান অফ মাই লিডারশিপ গুরুজ, যার আমি প্রচুর বই পড়ছি, জন ম্যাক্সওয়েল, আপনি একটা নাম শুনে থাকবেন। ওনার কমিউনিকেশনের একটা নিয়ে আমি প্রায় অ্যাটলিস্ট 5-7 ইয়ার্স ব্যাক ওনার একটা বই পড়ছিলাম যে কিভাবে ইফেক্টিভ কমিউনিকেশন হবে। সেখানে সে একটা খুব মজার কথা বলছে, কেন আমরা যদি পাবলিক স্পিকিং নিয়ে কথা বলবো, যখন ট্রেনিং করাচ্ছি ট্রেনার হিসেবে, বা আমরা যখন মিটিং করতেছি সেখানে তো কমিউনিকেশন হচ্ছে। সেখানে সে একটা কথা বলছে যে যদি এরকম কখনো দেখা যায় যে কোনো একটা অডিয়েন্সরা হয়তোবা ঝিমায়া পড়ছে, অডিয়েন্সরা এক্সাইটেড না, হ্যাঁ, তখন সে বলতেছে যে somebody has to go to the stage and wake up the speaker। হ্যাঁ, মজার ব্যাপারটা দেখেন, আমরা কিন্তু অডিয়েন্সকে ওয়েক আপ করার কথা বলতেছি না। তার কারণ যেটা হচ্ছে যে আপনি যখন অডিয়েন্সের সাথে কথা বলবেন, অডিয়েন্সের লেভেলে যায়, সেই এক্সাইটমেন্ট নিয়ে এসে সেই কমিউনিকেশনটা কমপ্লিট করা কিন্তু একজন স্পিকারের দায়িত্ব, একজন যে কাজ করতেছে। আপনি দেখবেন, আপনিও জানেন, আমরা যখন স্কুল কলেজে পড়ি, অনেক সময় দেখা যায় কিছু কিছু টিচার আছে আমাদের, উই লাভ দেম, রাইট, আমরা কোনোদিন তাদেরকে ভুলি না। হ্যাঁ, যেমন আমার কলেজে থাকতে আমার একটা প্রফেসর ছিল ডক্টর সোয়াকার, হিস্টোরি, আমেরিকান হিস্টোরিতে। হ্যাঁ, তো সে যখন 3 আওয়ার্স ক্লাস করতো, রাইট, আমি মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনতাম, বিকজ হি ওয়াজ গোয়িং ফ্রম ওয়ান টু, মানে যে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে যে ট্রানজিশন করতেছে, সে প্রত্যেকটা জিনিসকে খুব ইন্টারেস্টিংলি সেটাকে প্রেজেন্ট করে। যে আপনার প্রায় জিনিস আমি বলবো কমিউনিকেশনের ক্ষেত্রে ডেফিনেটলি অডিয়েন্সের ইম্পর্টেন্ট। এখানে আমি ছোট, যেহেতু আমি আইটি ট্রেনিং বা এগুলো নিয়ে কাজ করি, আমার স্টুডেন্টদের সাথে যেটা আমি সবসময় বলি, যখন কেউ কোথাও একটা ইন্টারভিউ দিবে, হ্যাঁ, তখন আমি সবসময় বলি যে যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের সম্বন্ধে যাতে আমরা আগের থেকে জানতে পারি, রাইট, বিকজ তাদের হয়তো বা লিঙ্কডইনে প্রোফাইল থাকতে পারে। আমি তাদেরকে অলওয়েজ সাজেস্ট করি যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। এখন কেউ যদি জাভা ডেভেলপার সেখানে থাকে, তার সাথে আমি যেভাবে কমিউনিকেশন করব, সেখানে যদি একজন আসে প্রজেক্ট ম্যানেজার, তার সাথে কিন্তু আমার অন্যভাবে কমিউনিকেশন করতে হবে। আপনি সম্বন্ধে এই জিনিসটা আরেকটু ভালো বলতে পারেন, বিকজ আপনি যখন কমিউনিটি নিয়ে কাজ করতেছেন বা বিভিন্ন, হ্যাঁ, এটা হয়তো বা চ্যালেঞ্জিং হইতে পারে যখন আপনার অডিয়েন্সটা ভ্যারাইটি অফ অডিয়েন্স নিয়ে কাজ করতেছেন, তখন এটা ডেফিনেটলি আপনাকে সেই রিসার্চ বা সেটা জেনে সেইভাবে। এক্সেলেন্ট। এখানে একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে আপনি খুব ভালো বলেন, কিন্তু আপনি যা বলছেন এটি আসলে অতটা গুরুত্বপূর্ণ না, এরপরও মানুষ কিছুটা নেবে। হ্যাঁ, কিন্তু আপনি ভালো বলেন না, কিন্তু অনেক ভালো ইনফরমেশন দিচ্ছেন, এটা কিছুই হবে না, এটা কেউ নিবে না। তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি ভালো বলেন এবং একই সাথে আপনার রিসোর্স থাকে, এটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য। আর আপনি পাবলিক ইনফরমেশন ওভারলোড যাতে না হয়। হ্যাঁ, তো পাবলিক স্পিকিং সম্পর্কে আমি দেখছি যে মানুষ খুব ভয় পায় কথা বলতে, এটা নিয়ে যদি একটু বলেন। অবশ্যই। এখন হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডিতে তারা আপনার টপ 100 ফিয়ার যেটা মানুষের আছে, হ্যাঁ, সেটার একটা লিস্ট করা হয়েছে এবং সেটাকে র্যাঙ্কিং করা হয়েছে। সেই র্যাঙ্কে আপনার পাবলিক স্পিকিং এর র্যাঙ্ক হচ্ছে 56। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আর ডেফ এর র্যাঙ্কিং হচ্ছে 54। তার মানে ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক যে অনেকে আছে যারা হয়তো বা স্টেজে যে কথা বলার চেয়েও মৃত্যুটাকেই বেটার অ্যাকসেপ্ট করবে, ফিয়ার লেভেলটা এই লেভেলে। এবং মানুষকে দাঁড় করিয়ে দিলে সে হয়তো বা নিজে ভালো বলে, ক্লাসে আর প্রশ্নটা করতে পারে না। অবশ্যই। এখন
পাবলিক স্পিকিং ক্ষেত্রে সেটা যদি স্টেজ হয় বা অনেক সময় হয় যে সেখানে হয়তো আপনি একটা কোনো একটা গ্রুপের সামনে কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন, আমি অ্যাটলিস্ট আমি যেটা মনে করি এবং আমি যেটা সবসময় করি, আমি মনে করি যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপারেশন। আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে এবং এখানে যদি আমরা প্রিপারেশন এবং প্র্যাকটিস, অ্যাটলিস্ট আমি এইভাবে কাজটা করি। তাতে যে জিনিসটা হয়, আমি জানি আমি কি ডেলিভারি দিব, আমি জানি আমার অডিয়েন্সকে এইভাবে ডেলিভারি দিব। এবং আমি আপনাকে বলতে পারি যে আমার দুই ছেলে, আমার বড় ছেলে 5th গ্রেডে এবং আমার ছোট ছেলে 4th গ্রেডে, নিভান এন্ড নেহান, ওরা লাস্ট এই বছর স্কুল ইয়ারে দুইজনই ক্লাস প্রেসিডেন্ট হিসেবে রান করছে। হ্যাঁ, এবং আমি ওদের সাথে বসে যে তাদের অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে তাদেরকে স্পিচ দিতে হবে ক্লাসে, হ্যাঁ, তখন আমি মেক শিওর করছি তাদের সাথে বসে পুরো স্পিচটা লিখে সেখানে ইন্ট্রোডাকশন, সেখানে তাদের কি কি ভূমিকা পালন করতে চায়, সেখানে একটা কনক্লুশন এবং সেখানে যাতে মানে তার কেন তাকে ভোট দিতে হবে, যাই হোক এই ধরনের একটা ফরম্যাট তৈরি করা হয়েছে এবং তাদেরকে আমি এটার উপরে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করাইছি। প্র্যাকটিস করায় তারপরে তারা সেখানে দিচ্ছে এবং তারা খুবই ভালো বক্তব্য দিচ্ছে, যদিও এট দ্য এন্ড দুইজনে কেউই আসলে প্রেসিডেন্ট হইতে পারে নাই, বাট দ্যাটস ওকে। না, আমরা তো এগিয়ে যাওয়ার চেষ্টাটা তো করছি। আমরা যদি কোনোদিন চেষ্টা না করি তাহলে তো এই জিনিস ধরা দেবে না, তাই না? আজকে কিন্তু একটা খুব বড় খবর আছে, আপনি জানেন যে আমেরিকাতে প্রথম বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এখন আমরা কি মনে করবো না যে এটা যোগ্যতর দল হিসেবেই হারিয়ে দিয়েছে, তাই না? তো খেলতে গেছে বলেই খেলায় জয় পরাজয় নির্ধারণটা হয়েছে। তো এবার আমরা বলি যে এই যে ভার্চুয়াল মিটিং এখন বেশি হচ্ছে কোভিড এর পর, তো ভার্চুয়াল কমিউনিকেশনটাও কিন্তু আমি কম্পিউটারের সামনে দৃষ্টি আকর্ষণ করতে হবে, এটার নিশ্চয়ই কোনো আলাদা টিপস আছে? হ্যাঁ, এখন যেহেতু যখন আমার ইনস্টিটিউশনে যখন আমাদের ইন্টারভিউ হয়, আবার ইন্টারভিউ না, যারা আইটি সেক্টরে আছে, শুধু আইটি না, এখন আমরা সবাই কিন্তু ভার্চুয়াল মিটিং ব্যবহার করতেছি। আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছি, আমরা মেসেঞ্জার ব্যবহার করতেছি, কর্পোরেট আমেরিকাতে হয়তো আমরা স্ল্যাক ব্যবহার করি, জুম ব্যবহার করি, আমরা মাইক্রোসফট টিম ব্যবহার করি। হ্যাঁ, তো যখন দেখা যায় যে যখন ইন্টারভিউগুলো হচ্ছে, যখন মিটিংগুলো হচ্ছে, হ্যাঁ, তখন আসলে অনেক সময় কি আমরা অনেক কমিউনিকেশনের বেসিক গ্রামারগুলো অনেক সময় ওভারলুক করি। হ্যাঁ, যে আমি মনে করি যে সেখানেও কমিউনিকেশনের যে রুলগুলো আছে সেটা ফলো করা উচিত। যেমন আমার একজন যখন জুমে ইন্টারভিউ দেয়, আমি তখন সবসময় তাদের সাথে কথা বলি যাতে তাদের আই কন্ট্যাক্টটা প্রপারলি থাকে। অনেক সময় আমার মনে করি ওকে আমার সাথে ফেস টু ফেস কথা হচ্ছে না, রাইট? এমনকি সিম্পল আমরা হয়তো এর আগে যেটা নিয়ে কথা বলছি যে তারা যখন তারা কমিউনিকেশনটা করতে যাচ্ছে, আমি যখন একটা মিটিংয়ে যাচ্ছি কমিউনিকেশন করার জন্য, আর সেখানে যদি আমার ড্রেস আপ ঠিক না থাকে, সেখানে যদি আমার গেট আপ ঠিক না থাকে, তখন এখানে হয় কি সেখানে কিন্তু একটা ব্যারিয়ার কাজ করতে পারে। একজন হয়তো বা আপনার চুলের দিকে স্টাক হয়ে গেছে বা আপনার পোশাকের দিকে স্টাক হয়েছে, কিন্তু আসলে জিনিসটা শুনতেছে না। যেটা বললাম যে আপনার রিসিভার যে কমিউনিকেশনের সে যাতে ওপেন থাকে কমিউনিকেশনের ক্ষেত্রে, রাইট? তো এই ধরনের ব্যারিয়ার গুলো, এমনকি আমরা যখন ভার্চুয়াল মিটিং গুলো করতেছি তখন যাতে সেখানে নয়েজ গুলো যাতে না হয়, তারপরে সেখানে আপনার লাইটিং এর ব্যাপার আছে, সেখানে আপনার কি বলে আমার সাউন্ডটা প্রপারলি ওরা শুনতে পাচ্ছে কিনা, হ্যাঁ। তো এইটা যখন এটা অনেক সময় আমরা ওভারলুক করি, বাট আমি মনে করি যে এইগুলা আমাদের সবসময় নজরে রাখা উচিত, বিশেষ করে প্রফেশনাল। আমাদের ব্যাকগ্রাউন্ডটাও দেখতে হবে, আমি কোন ব্যাকগ্রাউন্ডে বসে আছি। অবশ্যই, হ্যাঁ, সব মিলে আসলে খুব চমৎকার। ফিডব্যাকের গুরুত্বটা কি? অবশ্যই এটা আমি শুধু বলেই যাব, আমি কারো ফিডব্যাক নিব না। হ্যাঁ, এখন সেটা তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। এবং ফিডব্যাকের ব্যাপার, হ্যাঁ, আমাদেরকে হয়তো এটাও দেখতে হবে যে আসলে আমরা যাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, হ্যাঁ, তারা সঠিক ফিডব্যাকটা দিচ্ছে কিনা। হ্যাঁ, আমরা যেটাকে কর্পোরেট ওয়ার্ল্ডেও আছে এবং আমরা এটা নিয়ে যখন কথা বলি এটাকে বলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। হ্যাঁ, তো যেমন আমি যেহেতু ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছি, যখন আমি আমার একজন টিম মেম্বারের সাথে কথা বলতেছি বা তাদের ইয়ারলি রিভিউ করতেছি, হ্যাঁ, তখন দেখা যায় যে সেখানে ক্রিটিসিজমটা একটু কনস্ট্রাকটিভ হতে হবে। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হবে, আমি মনে করি যেটা আমাকে ব্যাপকভাবে হেল্প করছে, আমি যখন আমেরিকাতে আসছি, আমি বাংলাদেশে সবসময় বাংলা মিডিয়ামে লেখাপড়া করছি, এখানে আসছি আমি ইংলিশ মিডিয়ামে গেছি, এখানে ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট কমিউনিকেশন। তো এখানে মজার ব্যাপার, আমি যেটা মনে করি যেটা আমাকে ব্যাপকভাবে হেল্প করছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমার যারা ক্লাসমেট ছিল, আমার আশেপাশে যারা এখানকার লোকজন ছিল, তাদের সবার কাছে আমার বলা ছিল যে তারা যদি আমার কমিউনিকেশনে কোথাও যদি সেটা আমার ভার্বাল গ্রামাটিক্যাল মিস্টেক হোক বা কোনো কিছু, তারা যদি সেই জিনিসটা আমাকে নোটিস করে, যেন
আমি এটাকে কারেক্ট করতে পারি। অনেক সময় হয় কি কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় একটু নার্ভাসনেস, একটু অ্যারোগেন্সি কাজ করে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ মানে হু আর ইউ যে তুমি আমাকে কমিউনিকেশন শিখাচ্ছ, এরকম কিংবা আমাকে তুমি ফিডব্যাক দাও। হ্যাঁ, আমাকে ফিডব্যাক দাও। হ্যাঁ, সেটাই। তো আমি মনে করি যে ফিডব্যাক, এবং এটা যেরকম আমি আমার ইনস্টিটিউশনে যেটা কন্টিনিউয়াসলি করে থাকি, এবং যেখানে আমি মনে করি যে আমাদের অনেকেই আছে যারা প্রচন্ডভাবে সাকসেসফুল বেটার, কেননা দেখা যায় কি নতুন যারা ইন্টারভিউ দিতে নিয়ে আসে তাদের মধ্যে অনেক ধরনের কমিউনিকেশন ব্যারিয়ার কাজ করে। আস্তে আস্তে যখন তাদেরকে যে তারা কিভাবে একটা ক্যামেরাতে কথা বলবে, তারা কিভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা করবে, তারা কিভাবে কমিউনিকেশন গুলা করবে, বা তারা কিভাবে একটা ইন্ট্রোডাকশন করবে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা যদি একটা সাবজেক্টের উপরে কথা বলি, এখন সেক্ষেত্রে একটা সাবজেক্টের উপরে কথা বলে আমরা যদি প্রথমেই মূল সাবজেক্টে চলে যাই, হ্যাঁ, রাদার দেন আমি যখন ইন্টারভিউ কথা বলতেছি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া যে হ্যাঁ আমি এই সাবজেক্টের এই 3টা টপিক নিয়ে কথা বলবো, দেন উই মুভ টু দ্য মেইন কনভারসেশন। আবার এট দ্য এন্ড এখানে আমি একটা কনক্লুশন টানলাম যে হ্যাঁ আমার এই স্কিল সেটের জন্য আমাকে এখানে করা উচিত, রাইট? তো আমি মনে করি ওই স্ট্রাকচারটাও অনেক ইম্পর্টেন্ট। খুবই চমৎকার। আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারতাম বা পারবো আমরা ভালো লাগছে। তো আজকের জন্য আমি শেষ প্রশ্নটি করতে চাই স্টোরি টেলিং নিয়ে। আমরা অনেকে গল্প বললে আমরা মুগ্ধ হয়ে শুনি, আমরা হাসি, আনন্দ পাই, বেদনায় ভারাক্রান্ত হই, কিন্তু অনেকে গল্প বললে আমরা মেসেজটাই বুঝতে পারি না আসলে কি বলেছে। তো স্টোরি টেলিংটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু বলুন। থ্যাংক ইউ। এটা আমার খুবই প্রিয় একটা ব্যাপার, তার কারণ আপনি জানবেন যে আমেরিকাতে কমিউনিকেশনে আসলে যারা কমিউনিকেশন নিয়ে কাজ করে, বিশেষ করে দেখবেন যে যারা পলিটিশিয়ান, হ্যাঁ, আমাদের ইলেকশন ইয়ার আসতেছে এবং এটাই ইলেকশন ইয়ার, এবং আপনি দেখবেন যে যখন আমাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটরা যখন দেখবেন যে ডিবেটে যাবে, অথবা যখন দেখবেন যে তারা যখন পাবলিক স্পিকিং ইভেন্টে করতেছে, দেখবেন যে সবসময় তারা কিন্তু স্টোরি বলে। হ্যাঁ, তারা বলে যে আমি মিশিগানে অমুক জায়গায় গেছি, তার সাথে এই কথা হয়েছে, তারা এইভাবে স্ট্রাগল হচ্ছে বা তাদের এই প্রবলেম হচ্ছে, রাইট? এটা কিন্তু স্টোরি টেলিং করে। হ্যাঁ, এবং আমার খুব প্রিয় একটা বুক স্যাপিয়েন, যে বইটা লিখছে ইউভাল নোয়া হারারি, সেখানে সে ম্যানকাইন্ড লাস্ট 5 মিলিয়ন ইয়ার্স এর হিস্ট্রি নিয়ে কথা বলছে, এবং সে বলছে যে যখন ম্যানকাইন্ড যে আজকে যে এই পৃথিবীতে আমরা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল স্পিসিস, এমনকি ইন দিস ইউনিভার্স অ্যাট লিস্ট উই ডু নট নো, আমরা তো জানি না যে কোনো এলিয়েন আছে কিনা, বাট আপনি যদি দেখেন সে বলতেছে যে আসলে যে কারণে আমরা হিউম্যান আজকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী বা কন্ট্রোলে আছে, তার পিছনে কারণ হচ্ছে যে আমাদের দ্য পাওয়ার অফ গসিপিং। এন্ড গসিপিং এর যদি কথা বলি, এটা কিন্তু এক ধরনের স্টোরি টেলিং। হ্যাঁ, আমরা যখন একজন আরেকজনের সাথে স্টোরি টেলিং করি তখন কি হয়, সেখানে কিন্তু কানেকশনটা তৈরি হয়। হ্যাঁ, তখন সেখানে আমরা সিমিলারিটি পাই। যেমন মনে করেন যে আমাদের সবার মধ্যে যে সিমিলারিটি, আমরা যদি ফ্যামিলি নিয়ে কথা বলি, সেখানে আমরা প্রফেশন নিয়ে কথা বলি, সেখানে আমাদের প্যাশন নিয়ে কথা বলি, এগুলো কিন্তু সব স্টোরি টেলিং এর ভিতরে আসতেছে। হ্যাঁ, তো এই স্টোরি টেলিংটা ডেফিনেটলি ভেরি পাওয়ারফুল। এবং আমি মনে করি কমিউনিকেশনের ক্ষেত্রে, যেমন আমি যখন আমার ইনস্টিটিউশনে যারা ইন্টারভিউতে দেয় তাদের সাথে কথা বলা হয় যে যখন একটা ইন্টারভিউ কোয়েশ্চেন আসবে, তখন আমরা এটাকে স্টোরি রাখার যে হ্যাঁ আমার লাস্ট প্রজেক্টে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, তখন আমি এইভাবে এই সিচুয়েশনটা সলভ করছি, তখন যে জিনিসটা হয় যে স্টোরি টেলিংটার সাথে কানেকশনটা তৈরি হয়। হ্যাঁ, এবং এইভাবে আসলে আমি মনে করি সবচেয়ে ইফেক্টিভ কমিউনিকেশনে স্টোরি টেলিং ইজ ভেরি এবং এক্সেলেন্ট, এবং এক্সাম্পল দেওয়া, খুব কার্যকর এক্সাম্পল দেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহবুব সিদ্দিক আমাদেরকে সময় দেবার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা কিভাবে এভরিডে কমিউনিকেশন করব। সেই কমিউনিকেশন বাসে করে জ্যামাইকা থেকে জ্যাকসন হাইটসে আসা না, এটা হচ্ছে যে আমরা জানি, আমরা সবাই এটা জানি, এটাতে আমরা একে অপরের সাথে কিভাবে কমিউনিকেশন করছি। সেই কমিউনিকেশনের ক্ষেত্রে পাবলিক স্পিকিং এর গুরুত্ব কতখানি, এক্সাম্পল, স্টোরি টেলিং, ফিডব্যাক, মেসেজ রিসিভ এবং সেন্ড করা, এই সব মিলে আমরা আরো একদিন কথা বলবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে মিশিগানে আমাদের যারা সন্তানেরা যারা হাই স্কুল থেকে ইউনিভার্সিটিতে গেল, কেমন করলো এবছর, সেখানকার সাফল্য নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। জি,
তো খুশির কথা হলো আমাদের কমিউনিটির এডুকেশনের যেটা আর কি খুবই ভালো করতেছে যে কোনো এরিয়াতেই, হাই স্কুলে বলেন, কলেজে বলেন। তো একটা কমিউনিটি কলেজ আমি বলবো ডেট্রয়েটে যেটা আছে, ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজ, এটা এই বছর 200-রও বেশি বাংলাদেশি গ্রাজুয়েট হবে এই স্যাটারডে। আর হাই স্কুলে শত শত স্টুডেন্ট গ্রাজুয়েট হচ্ছে এভরি ইয়ার। আমাদের হাই স্কলারশিপ পাচ্ছে বিভিন্ন নামি দামি কলেজে। এবং একটা জিনিস ক্লিয়ার যে আমাদের কমিউনিটিতে যে অভিভাবকরা খুবই মানে ইনভলভ থাকেন বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের পড়াশোনা নিয়ে খোঁজ খবর নেন, হোমওয়ার্ক করতেছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এইটার ফলাফল আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি যে অনেক স্কলারশিপ পাচ্ছে, হাই মার্কস পাচ্ছে, এবং এটা আমাদের কমিউনিটির ফিউচারটা খুবই ভালো আর কি এডুকেশনের দিক দিয়ে। জি, আপনার কাছে আমার এবারের প্রশ্নটি হচ্ছে যে নিশ্চয়ই এটি খুবই আনন্দের ব্যাপার যে আমাদের বাবা মায়েরা ইনভলভ এবং বাচ্চারা এগিয়ে যাচ্ছে, এবং আমরা আরো সাফল্যের কথাও শুনতে চাই। পাশাপাশি এমন কোন চ্যালেঞ্জ কি আছে যেটি এই মুহূর্তে আমরা সেখানে মোকাবেলা করছি? বিশেষ করে চ্যালেঞ্জ তো অনেক দিকের থাকতে পারে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে কি কোনো চ্যালেঞ্জের মধ্যে আছি যেটিও আমরা ফেস করছি সেখানে? জি, তো চ্যালেঞ্জটা আসলে অবশ্যই চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হলো ধরেন স্পেশালি যারা নতুন আসেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং এখানে ডেফিনেটলি ডিফারেন্ট। তো এখানে যে প্যারেন্ট টিচার কনফারেন্স, আমার উপদেশ থাকবে ওনাদের যে বাচ্চাদের যে প্রোগ্রেস হচ্ছে সেটা অনলি জানতে পারবেন যদি প্যারেন্ট টিচার কনফারেন্সে যান এবং জিজ্ঞাসা করেন, টিচারের সাথে আলাপ করেন এবং বাচ্চারা কি করতেছে না করতেছে। বাইলিঙ্গুয়াল ইস্যু আমাদের এখনো আছে, যদিও আমাদের দেশে ইংলিশ মিডিয়ামে অনেক পড়াশোনা হচ্ছে, তারপরে নতুন যারা আসেন ওনাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো এখানে গুড থিং হলো আমাদের অনেক টিচারও আছেন এখানে যারা বাংলা ভাষাভাষী টিচার আছেন বাইলিঙ্গুয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য। এইটা হেল্পফুল হচ্ছে। তবে আমি দেখছি যে অনেক চ্যালেঞ্জেরও আছে, যে প্যারেন্টের ইনভলভমেন্ট সবাই যে একইভাবে করতেছেন সেটা না। এই জন্য কমিউনিটির একটু দরকার আছে, আমাদের একটু কমিউনিটির। এইখানে আমার আরো একটি প্রশ্ন, কমিউনিটি তো আসলে ভালো করছে, এর আগে আপনি বলেছেন, তো এই কমিউনিটি মূলত কালচারাল নানা ইভেন্টের বাইরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বেড়ে ওঠে ভালোভাবে, তারা যেন এদেশের রাজনীতিতে আসে, এদেশের খেলাধুলায় আসে, অন্যান্য জায়গায় ইনভলভ হয়, নিজেরা যেন খুব ভালোবাসে এই মাটিটিকে, এইসব ক্ষেত্রে কি ভূমিকা রাখছে, কি ধরনের কার্যক্রম তারা চালাচ্ছে? জি, গুড কোয়েশ্চন। আমি যারা ইন্টারেস্টেড পলিটিক্সে, আমি মনে করি যে ওনারা ওই বিভিন্ন কংগ্রেসম্যান আছে কিংবা লোকাল পলিটিক্সে ডাইরেক্টলি ইনভলভ হওয়া গ্রাসরুট লেভেলে। গ্রাসরুট লেভেলে ইনভলভ না হলে পলিটিক্সের যে গোড়ার সেটা জানা যায় না। এরপরে যদি ইন্টার্নশিপ করেন হাই স্কুল থেকে কিংবা কলেজ থেকে, ইন্টার্নশিপ করলে অনেক কিছু জানা যায়। আর ইনফ্যাক্ট যারা বেশ ভালো ভালো পলিটিশিয়ান যারা, এরা মূলত ইন্টার্নশিপ থেকে ওরা শিখে উঠে যে বেসিস অফ পলিটিক্স থেকে শুরু করে হাই লেভেল অফ পলিটিক্স। এটা যদি আমাদের করা যায় তাইলে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সে আমরা এডুকেশনের মতো অনেক অবদান করতে পারবো। তো পলিটিক্সের এই একটা এই দিক দিয়ে আমার মনে হয় আমরা একটু পিছিয়ে আছি অন্যান্য কমিউনিটির দিকে আছি। আচ্ছা, শুধু তো পলিটিক্স না, মানে গাইড করার জন্য, মানে যেন তারা মানে নানা দিকে সফল হয়। তো আমাদের যারা বাচ্চারা সেখানে পড়াশোনা করে, বিশেষ করে হাই স্কুল থেকে আপনার ইউনিভার্সিটিতে যায়, তো তারা কি মূলত মিশিগান স্টেটের ভিতরেই থাকে না অন্য স্টেটে যায়? আর আপনার নজরে কি আসে যে আসলে কি ধরনের পড়াশোনায় বাচ্চারা বেশি আগ্রহী হয়? জি, তো না শুধু মিশিগানে না, মিশিগানে অবশ্যই ওরা রিক্রুটমেন্টে যায়, কিন্তু বাইরের স্টেটেও যায়। যেমন মেধা এবং ওদের এক্সপিরিয়েন্স ভিত্তিতে বিভিন্ন কোম্পানি হায়ার করে, যারা এখানে হায়ার করতে পারে, নিউ ইয়র্কে পাঠাইতে পারে কিংবা অন্যান্য স্টেটে পাঠাইতে পারে, আউট অফ কান্ট্রিতে পাঠাইতে পারে। তো এইটার আছে। আর বিভিন্ন পেশা যেগুলো আমি বললাম, মেডিকেল ফিল্ডে অনেকে যাচ্ছেন, একটা বিরাট অংশ যায় মেডিকেল ফিল্ডে।
আইটিতে আছেন, আইটি সাইবার সিকিউরিটি এখন খুবই হাত টপিক। এখন এভরি কর্পোরেশন খুঁজছে ভালো সাইবার সিকিউরিটি। অ্যাকাউন্টিং, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, এই ফিল্ডগুলো খুবই হাই ডিমান্ডে গেল। আচ্ছা, আমি এবার সবগুলোতেই একটু আমাদের লোকজন আছে। ধন্যবাদ। আমি এবার একটু আপনার কাছে জানতে চাবো ফেডারেল, স্টেট এবং সিটি জব নিয়ে। যেমন নিউ ইয়র্ক স্টেটে এবং নিউ ইয়র্ক সিটিতে অনেক বাংলাদেশি আমেরিকান জব করেন কিংবা গ্রিন কার্ড নিয়েও করেন, তো সেই জায়গাতে তারা খুব ভালো করছে অনেকে। তো মিশিগানে আপনি ফিস্ক্যাল ম্যানেজার, এই পোস্টটাই বাকি, এটার কাজ কি এবং একই সাথে স্টেটে এবং সিটিতে কাজ করার সুযোগ কেমন, কি সংখ্যক বাংলাদেশি কাজ করে, পরামর্শ কি? জি, তো এখন আমি আমার এক্সপিরিয়েন্স বলবো। আমি আমার ডিপার্টমেন্টে আমি অ্যাকাউন্ট্যান্ট হায়ার করব, পোস্টিং হয়েছে, কিন্তু সাপ্লাই মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাওয়াটা কষ্ট হচ্ছে। আমি আমার এরিয়াতে একটা রিপোর্ট দিতে হচ্ছে, 2-3 জন ইন্টারভিউ করার পরে আমার মন মতো পাই নাই, তো এটা পোস্ট করছি আবার। তো এখানে ইয়ে আছে যেগুলা কলেজ থেকে যারা বাইর হন, তারা এন্ট্রি লেভেলে, এখন হাই ডিমান্ড, এখন ওয়ার্কার শর্টেজ আছে সব এরিয়াতে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং, আইটি, সব এরিয়াতে। তো আমি একটু জানতে চাচ্ছি যে জি, স্টেট লেভেলের যে সরকারি জবগুলো আছে সেখানে যারা আগ্রহী, কিংবা সিটি লেভেলে সেখানে তারা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে ওইসব পরীক্ষা মানে পদের জন্য নিজেকে যোগ্য করবে? জি, তো governmentjob.com আমার মনে হয় এইটা গভর্নমেন্ট জবের আপনারা ক্যান্ডিডেট আপলোড করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আর ওইখানে সব গভর্নমেন্ট জব যেমন আইআরএস, স্টেট, ফেডারেল, সিটি, ওই জবগুলো পোস্টিং হয়। আর ইন্ডিভিজুয়ালি যদি ফর এক্সাম্পল সিটি অফ ডেট্রয়েটে গেলে, সিটি অফ ডেট্রয়েটের ওয়েবসাইটে গিয়ে এইচআরে গিয়ে অ্যাপ্লাই করলেন, তো বেনিফিটটা হলো গভর্নমেন্ট জবের যে যদি কারো যদি স্টুডেন্ট লোন থাকে, তো গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে, যদি 120 পেমেন্ট দেওয়ার পরে, 120টা পেমেন্ট দেওয়ার পরে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন ওই স্টুডেন্ট লোনটা মাফ করে দেওয়ার জন্য। তো এইটা একটা বিরাট বেনিফিট। প্লাস এখন আগের লোকজন গভর্নমেন্ট জবে যেত না, মানে কম্পিটিটিভ স্যালারি ছিল না, এখন স্যালারিটা মোর কম্পিটিটিভ টু প্রাইভেট সেক্টরের মতো। তো এই জন্য গভর্নমেন্ট জব ইজ ভেরি অ্যাট্রাকটিভ। এখানে বলেন নিউ ইয়র্কে, টেক্সাস, যে কোনো জায়গায় খুবই অ্যাট্রাকটিভ জব। আচ্ছা আচ্ছা, এই আরেকটি প্রশ্ন, আপনি যেহেতু যে আমাদের লোনের কথা, স্টুডেন্ট লোনের কথা বললেন, তো আমাদের যারা বাচ্চারা পড়াশোনা করে সেখানে তারা তো নিশ্চয়ই অনেককে লোন নিতে হয়, তবে আপনি বলছিলেন যে বাচ্চারা মেধাবী এবং বাবা মায়েরা যথেষ্ট সময় দেন, বাচ্চাদের সাথে কমিউনিকেশনটাও সুন্দর বেশিরভাগ ক্ষেত্রে। কখনো কখনো কিছু সমস্যা তো আছেই, সবাই তো আর সমান মেধাবী হয় না, কিংবা আমরা তো সবাই সমস্যার ঊর্ধ্বেও না, কিন্তু একটা জেনারেল সেন্স থেকে যদি আমরা বলি, তাহলে কেমন তারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে, এরকম সংখ্যাটা কিরকম হতে পারে আনুমানিক? কারণ আমাদের কাছে তো কোনো পরিসংখ্যান নাই, একটু ধারণা পেতে চাই। জি, তো বিভিন্ন কলেজে বিভিন্ন রেট। কোন কলেজে আছে অ্যানুয়াল বাৎসরিক হবে $60,000 স্টুডেন্টের ইয়ে থাকবে। এরপরে স্কলারশিপ বাদ দিয়ে, এগুলা বাদ দিয়ে এরপরে লোন নেয়, অনেকে লোন নেয়। আবার অনেকে ফুল রাইট স্কলারশিপ যারা পায় তাদের এন্ড টু এন্ড কভার, ওইগুলা মানে ফুল রাইট অনেকে পায়। আমাদের মধ্যে অনেকে আছে যারা ফুল স্কলারশিপে হার্ভার্ডে যাচ্ছে, বিভিন্ন কলম্বিয়া ইউনিভার্সিটিতে যাচ্ছে, ইউনিভার্সিটি অফ মিশিগানে যাচ্ছে। যাদের পকেট থেকে দিতে হয় ওনাদের জন্য আমার রেকমেন্ডেশন থাকবে যে কমিউনিটি কলেজে অনেক ক্লাস নেওয়া যায় যেগুলো ট্রান্সফারেবল। কমিউনিটি কলেজের ক্লাসগুলা অ্যাফোর্ডেবল, পকেট থেকে যদি দিতে হয়। আর এরপরে লোন করলেন কিংবা হাওয়েভার যদি পারা যায় আর কি, কলেজের রেস্ট অফ দি ক্লাসগুলো নিলেন, আর এইভাবে এটা মানে খরচটা কম পড়বে। আচ্ছা আচ্ছা। আর মিশিগানে এখন কমিউনিটি কলেজে, অনেক কমিউনিটি কলেজে আছে ফুল মানে সমস্ত কোর্সগুলা ফ্রি অফার করে এখন অনেক কমিউনিটি কলেজে। তো মিশিগানের কোন ইউনিভার্সিটি, কোন কলেজ মানে অন্য স্টেট থেকে গিয়েও, ধরেন নিউ ইয়র্ক থেকে যারা দেখছেন,
অন্য জায়গাতে তারা জানে, বাচ্চারা খোঁজ রাখে যে কোথায় কি হচ্ছে। তারপর আপনার সাজেশন কি, কোন ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানগুলোতে মূলত বেশি মানুষ ভর্তি হতে চায়? জি, তো এখানে ওয়েন স্টেট ইউনিভার্সিটি যেটা ডেট্রয়েটের ভিতরে, এটা 45,000 স্টুডেন্ট আছে, আমার মনে হয় আরো বেশি হবে এখন। এখানে প্রচুর ফরেন স্টুডেন্ট এবং লোকাল বাংলাদেশিও আছেন এবং অন্যান্য দেশের আছেন। তো এটা ভেরি পপুলার আমাদের সিটির মাঝখানে একদম। এরপরে আছে ওকল্যান্ড ইউনিভার্সিটি, ওইটাতে অনেক আমাদের দেশের লোকজন যায়, মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ মিশিগান। আর এখানে আরো নাম করার ইউনিভার্সিটি আছে যেগুলা, যেমন ইউনিভার্সিটি অফ ডেট্রয়েট, ওইটা ডেন্টিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য পপুলার। ভেরি গুড। আজকে তো আমরা শেষের দিকে আছি অনুষ্ঠানটা নিয়ে, আপনি আজকের জন্য আমাদের দর্শকদের আর কি বলবেন? আমি বলবো যে যদি দেশ থেকে যদি যারা শুনতেছেন, আমার উপদেশ থাকবে যে আসার সময় আপনারা ট্রান্সক্রিপ্ট নিয়ে আসবেন, আপনার অনেক টাইম সেভ হয়ে যাবে। আমি দেখেছি অনেকে আসেন যারা প্রিপেয়ার হয়ে আসেন না, আবার অনেকে আসেন ফুলি প্রিপেয়ার। টাইম সেভিং ইজ সিগনিফিকেন্ট, এইটা বলবো আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ আমাকে আনার জন্য প্রোগ্রামে। জি, প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের কথা শুনছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের গেস্ট ASM কামাল রহমান। তিনি মিশিগান থেকে, মিশিগান সিটির তিনি ফিসক্যাল ম্যানেজার, একটা গুরুত্বপূর্ণ পদে তিনি কাজ করেন। আমরা তার কাছ থেকে সেই এলাকার খবর মাঝে মধ্যে নেই। নিশ্চয়ই অনেক খবরাখবর আপনারাও অন্যান্য স্টেট থেকে আমাদেরকে দিতে পারেন। তো এরকম আমরা চাই যে আমেরিকার 50টি স্টেটকে যদি আপনাদের মাধ্যমে আমরা সংযুক্ত করতে পারি, তাহলে পুরো আমেরিকার সম্পর্কে আমাদের একটা ধারণা থাকবে। আমরা অনেক সময় আমাদের মন চেঞ্জ করি যে আমরা এখান থেকে অন্য স্টেটে যাব কিংবা আমাদের বাচ্চাদেরকে পাঠাবো। একটু জানাশোনা থাকলে অনেক সময় অনেক সহজ হয় ব্যাপারগুলো। আমরা যদি অন্ধকারে থাকি বা আমরা একটু কম জানি, তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি মোবাইলে একটু গুগলে সার্চ করি বা একটু খোঁজ খবর রাখি, আমরা জানতে পারবো। তারপরেও আমরা যখন কারোর মুখ থেকে শুনি, এটি আরো বেশি কমিউনিকেটিভ হয়। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।